আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই এমসিকিউ গুলো দেখাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আমি প্রতিনিয়তই কথা বলি, আমি তোমাদেরকে এমন প্রশ্নই দেখাই যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। ফলে প্রত্যেকটা প্রশ্নকে তুমি গুরুত্ব দিয়ে পরীক্ষা আসবে ভেবে একটু চিন্তা করবা, খাতায় উত্তর লিখবা, দেন আমার সাথে তোমার উত্তরগুলো মিলাবা। যদি কোনো প্রশ্ন ভুল হয় হতাশ হওয়া দরকার নেই। ভুলটা কেন হলো আমার সাথে উত্তরটা মনোযোগ দিয়ে শোনো, আমি নিশ্চয়ই অ্যানালাইসিস করে যাব প্রশ্নের উত্তরটা কেন এটা বাকিটা কেন নয়। এবং আমি যে প্রশ্নগুলো দেখাবো অ্যারাউন্ড 7 থেকে 8টা হলে তুমি ধরে নিবা তোমার প্রস্তুতি মোটামুটি ঠিক আছে, তবে আরো পড়তে হবে। যদি আরো কম হয়ে যায় হতাশ হওয়া যাবে না, কারণ আমি বলি ভাইয়া, আমি এমন শিক্ষার্থীদেরকে পাই যারা কিনা মানে কোচিং এর প্রাইভেট ব্যাচের ক্লাসগুলোতে সেই অর্থে খুব ভালো করতে পারে না, বাট কখনোই হতাশ না হয়ে ওরা যে ভুলগুলো করছে এই ভুলগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে। ওরা গিভেন ডেতে একদিন ওই নির্দিষ্ট টাইমটাতে খুব ভালো করে, ফলে হতাশ হওয়া যাবে না, তবে প্রচেষ্টা থামানো যাবে না। চলো আমরা শুরু করি আজকের পরীক্ষার প্রথম প্রশ্নটা। একটু লিটারেচার মোডের প্রশ্ন। উইলিয়াম সমারসেট মগাম ইজ এ অ্যান ড্যাশ নোবেলিস্ট, মানে উনি কোন দেশের নোবেলিস্ট। এবং আমার এই প্রশ্ন সমাধান এমসিকিউ প্রশ্ন সমাধান সব ইউনিটের জন্য নিশ্চয়ই কাজে দেবে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটি ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদেরও খুব কাজে দেবে। এটার উত্তর নিশ্চয়ই পেরে গেছো ভাইয়া। এটার উত্তর হবে অবশ্যই তিনি একজন ব্রিটিশ। তিনি একজন কি? ব্রিটিশ। উইলিয়াম সমারসেট মগাম একজন ব্রিটিশ। আমি প্রত্যেকটা প্রশ্নতে তোমাদের একটা ইঙ্গিত দেই আসলে তোমার কি করা দরকার। এই প্রশ্নটার ইঙ্গিত হলো ভাইয়া তুমি ইংলিশ টেক্সট বুক পড়তে হবে। কি পড়তে হবে এক্স্যাক্টলি এই প্রশ্নটা বলছে, টেক্সট বুকের যত কবিতা আছে প্রত্যেকটা কবিতার কবির নাম পড়তে হবে ভালো করে। শর্ট ফর্ম থাকলে ফুল ফর্ম পড়ে ফেলতে হবে, ওনার বাড়ি কই পড়তে হবে, উনি কোন যুগের কবি, যদি আমাদের কবিদের ব্যাপারে 2-4 লাইন করে লেখা থাকে কবিতার আগে দিয়ে সেটা একটু পড়তে হবে। কবিতাগুলোর প্রথম 2 লাইন শেষ 2 লাইন যেন মুখস্থের মতো থাকে, পুরো কবিতার জন্য একটু ভালো রিডিং পড়া থাকে, যেন সেখান থেকে কোনো একটা লাইন আসলে বোঝা যায় এই লাইনটা কোন কবিতা থেকে আসছে বা কে লিখেছেন। রিটেন পার্টও নিশ্চয়ই সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে উইলিয়াম সমারসেট মগাম ইজ এ ব্রিটিশ নোবেলিস্ট। দেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোন বানানটা কারেক্ট চিন্তা করো, খুব ভালো বানান। সমঝোতা, সমাজতা না সমঝোতা, সমা বলি কেন, সমঝোতা বাংলা। ইয়াস, উত্তর হবে ভাইয়া রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন খাতায় লিখে ফেলতে হবে এখনই। রিকন CIC LILE রিকনসিলিয়েশন, সমঝোতা, সমঝোতা, হ্যাঁ সমঝোতা, রিকনসিলিয়েশন শব্দটা নাউন। তারপর 3 করো। দ্য লাস্ট থিং দ্যাট ড্যাশ ইউ ফ্রম আ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স। কনসায়েন্স বানানটা খুব ইম্পর্টেন্ট, স্পেলিং আকারে পরীক্ষা আসতে পারে। তোমার এখন পজ করে চিন্তা করার কথা, বা আমি যতক্ষণ দিচ্ছি ততক্ষণ বেড়ে গেলে তো হলোই, বেশি সময় লাগলে হাইয়েস্ট 30 সেকেন্ডের মতো সময় নিবা ভাইয়া। পজ করে 1 মিনিট বসে থাকো না, কোন ওয়ার্ডটা লিখবা এখানে। এবার ভাইয়ের সাথে মিলাও। উত্তর হবে ভাইয়া ডিফারেন্সিয়েটস। দেখো বাক্যে বলছে দ্য লাস্ট থিং, সর্বশেষ বিষয় যেটা। দেখো দ্যাটটা ভাইয়া এখানে রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে এই দ্যাটটা কিন্তু লাস্ট থিং কে রেফার করছে। এখন দ্যাটটা যেহেতু লাস্ট থিং কে রেফার করছে, আমরা বুঝতে পারছি কোনো বাক্যে যদি কোনো ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন থাকে ওই বাক্যে অবশ্যই 2টা ফাইনাইট ভার্ব থাকে। দেখো ভাইয়া ইজ একটা জলজন্ত ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন ভার্ব আকারে আমাদের অপশনগুলোতে ডিফারেন্সটা নাউন, আমরা জানি ডিফারেন্স না, কিন্তু ডিফারেন্স এটা নাউন, এটা হচ্ছে না। ডিফারেন্সিয়েট, ডিফার আর ডিফারেন্সিয়েটস। ডিফার মানে হলো পার্থক্য করা, এই শব্দটা এখানে প্রয়োজন হয়। এই ডিফারেন্স শব্দটার ভার্ব হলো ডিফার, কেমন? এবং এটার অ্যাডজেক্টিভ হলো ভাইয়া ডিফারেন্ট। এবং এই ডিফারেন্ট, ডিফার, ডিফারেন্স এদের পরে কিন্তু প্রিপোজিশন ফ্রম হয় যদি কোনো কিছু থেকে পার্থক্য বোঝায়, তখন ডিফারেন্ট ফ্রম, ডিফার ফ্রম, ডিফারেন্স ফ্রম এমনটা বোঝায়। এখন আমাদের বাক্যে একটা ভার্ব লাগবে, হ্যাঁ। তাহলে আমরা ডি নাম্বার নিতে পারছি না অর্থের কারণে, রইল হলো সি। দ্য লাস্ট থিং, শেষ জিনিস যেটা পার্থক্য করে, যেটা পৃথক করে দেয়, ইউ তোমাকে, ফ্রম আ কম্পিউটার ইজ ইউর কনসায়েন্স। কনসায়েন্স মানে কি ভাইয়া? বিবেক।
আমি তুমি মানুষ, আমাদের বিবেক আছে বিধায় আমার চেয়েও তোমার, আমার আর তোমার, আমার আর কম্পিউটারের মাঝে পার্থক্য। ইভেন মানে আমার আর তোমার মাঝে, মানে আমি তুমি আর এক পশু পাখির মাঝে পার্থক্য কিন্তু আমাদের এই বিবেকটা। আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, আমরা বিবেক খাটিয়ে কাজ করতে পারি। এই জন্য আমাদের জন্য জান্নাত জাহান্নাম নির্ধারিত আছে। মানে আমরা চাইলে খারাপ কাজটা করতে পারি, আবার চাইলে ভালো কাজটা করতে পারি। তুমি ভালো কাজটা করতে পারলে তোমার জন্য রিওয়ার্ড ভালো, খারাপ কাজ করলে খারাপের প্রতিফলটা পাইতে হবে। অন্যদিকে দেখো একটা গরু ভাই, গরু কিন্তু ভালো খারাপ বুঝে না, সে তার ইচ্ছা যা তাই করে। ছাগল, এই জন্য আমরা মানুষরাও মাঝে মাঝে ছাগল বলি, তুই একটা ছাগল, মানে কি ছাগলের মতো কাজ করে আর কি। এটা নিশ্চয় মেটাফোর। হ্যাঁ, তুই একটা ছাগল মানে কি তুই একটা ছাগলের মতো, এটা একটা মেটাফোর। আসো তাহলে এখানে উত্তর হচ্ছে কি ভাইয়া, দ্য লাস্ট থিং দ্যাট। তাহলে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, দ্য লাস্ট থিংটা হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। থিংটা যেহেতু সিঙ্গুলার ভাইয়া, তারপর দ্যাট এর পরে যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে, এবং ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেই ভার্বটা সিঙ্গুলার। তাহলে আমাদের উত্তর লাগবে কি ভাইয়া, সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস, শেষ জিনিস যেটা পার্থক্য করে দেয়, ইউ তোমাকে, ফ্রম আ কম্পিউটার একটা কম্পিউটার থেকে, ইজ ইউর কনসায়েন্স তোমার বিবেক। এবং এই পুরো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বোঝা যাচ্ছে তাই না ভাইয়া? তারপর দ্য স্টার্টিং মুড অফ দ্য পোয়েম দ্য স্কুল বয় ইজ, দ্য স্কুল বয় যে কবিতাটা আছে, বড় একটা কবিতা, হ্যাঁ, ওই যে খাঁচার ভিতরে বাঁধে রাখছে বাচ্চারে, হ্যাঁ, তারপরে স্কুলে যেতে ভাল লাগে না, খুব মানে জিদি চোখে তাকায় থাকে টিচার, একটা কবিতা আছে না লম্বা টেক্সট বুকের, এই কবিতাটার স্টার্টিং মুডটা কি বলছে দেখো, আমাদের টেক্সট বুকের কবিতা। পেইনফুল, জয়াস, ডিপ্রেস নাকি ফ্রাস্ট্রেটেড? অবশ্যই এটার ফার্স্ট কবিতাটা শুরু হয়েছে জয়াস মুড দিয়ে, তারপর আস্তে আস্তে খারাপ দিকে গেছে আর কি। কোশ্চেন 5 করো, ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। ভাইয়া তোমাদের বলেছিলাম ফিগার অফ স্পিচ অথবা লিটারারি টার্ম যেটাকে আমরা বলি, যেটা দিয়ে ভর্তি পরীক্ষায় লিটারেচার মোডের প্রশ্ন কিন্তু রেগুলার আসে, বিশেষ পরীক্ষার প্রশ্ন দেখা যায়। তো এই বাক্যটাকে আমরা কোনটার আন্ডারে ফেলবো? প্যারাডক্স, অক্সিমরন, হাইপারবলি, আইরনি। আমি ফিগার অফ স্পিচের আরেকটা ক্লাসে ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলেছিলাম, তোমাদেরকে একটা ক্লাসের কথা বলেছিলাম, ঘন্টাব্যাপী আমি নিয়েছিলাম। সিমিলি, মেটাফোর, হাইপারবলি, প্যারাডক্স, অক্সিমরন, আইরনি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম প্রশ্ন সহ। ওই ক্লাসটা যদি কেউ না করে আসো, ক্লাসটা করে ফেলবা ভাইয়া, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে চিন্তা করো এটার উত্তর কি হতে পারে। বাক্যের অর্থটা হলো ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে পানি সব জায়গায় শুধু পানি, কিন্তু খাওয়ার মতো কোনো পানি নাই, এই পানিটা আমি করবো কি? এটার উত্তর হবে কি ভাইয়া? এটার উত্তর হবে না, এটার উত্তর অবশ্যই প্যারাডক্স না, এটার উত্তর হবে আইরনি। কি হবে ভাইয়া উত্তর? আইরনি মানে কি? আইরনি মানে হলো যা বলা হয় এবং যা বোঝানো হয় দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন বলা হয়েছে পানি সব জায়গায় পানি, বাট খাওয়ার মতো পানি নাই। এখন এত পানি সব জায়গায়, বাট খাওয়ার মতো পানি নাই, কথাটা একটু আইরনি না, ব্যঙ্গোক্তি না? মানে আমরা বলতে পারি না বাংলাদেশে শুধু আইন আছে, আইন আর আইন, there is no আইন টু ইমপ্লিমেন্ট। আমরা বলতে পারি না ল everywhere, there is nor any law to implement or to be implemented। মানে আইন আছে কিন্তু কোনো আইন নাই প্রয়োগ করার মতো। শিক্ষিত মানুষ বাট কোনো মানবিক মানুষ নাই। ডাক্তার পুরো জায়গায় ডাক্তার, বাট মানবিক কোনো ডাক্তার বা থাকলেও সেটা একবারেই কম। এটাই আইরনি ভাইয়া, এটা আমরা কি বলি? আইরনি মানে কি? যা বলা হয় তার উল্টাটা বোঝানো হয়। এখন পানি এত পানি আমরা করবো কি, খাওয়ার মতো পানি না থাকে, এটা আমরা কি বলি ভাইয়া? আইরনি। আমি ফিগার অফ স্পিচের বিস্তারিত ক্লাসটা তোমাকে দেখার অনুরোধ করব, তুমি ফিগার অফ স্পিচের একবার বস হয়ে যাও ভাইয়ার ঘন্টাব্যাপী ক্লাসটা দেখলে, কেমন? নো ওয়ান মে বি কম্পেল টু বিলং ড্যাশ অ্যান অ্যাসোসিয়েশন, এটাও একটা নর্মাল ইংলিশ টেক্সট বুকের একটা সেন্টেন্স, বাট এমনো পারার মতো বিশেষ পরীক্ষাও দুইবার প্রশ্ন আসছে এটা দিয়ে, একবার কারেকশন আকারে আরেকবার নর্মাল কোশ্চেন আকারে উত্তর পারা উচিত। এবং এটা প্রিপজিশন, আমি এই কথা নিশ্চয়ই বলি, বিলং ভাটা পাইলেই বলি কোন প্রিপজিশন বসবে। চিন্তা করো ভাইয়া, পজ করে উত্তর মিলাও আমার সাথে। উত্তর হবে টু। উত্তর হবে কি? টু, বিলং টু। নো ওয়ান মে বি কম্পেলড টু, এই কম্পেল মানে বাধ্য, হ্যাঁ, কম্পেল মানে বাধ্য করা, এখানে প্যাসিভ মোডে আছে। নো ওয়ান মে বি কম্পেলড টু, কেউ বাধ্য না, টু বিলং টু
মানে কোনো কিছুর হইতে অ্যান অ্যাসোসিয়েশন মানে কোনো একটা প্রতিষ্ঠানের একটা সংগঠনের ভিতরে ঢুকতে কেউ বাধ্য না, মানে তোমার কেউ জোর করতে পারবে না যে তুমি এই প্রতিষ্ঠান করো বা এই সংগঠন করো, এমনটা করতে পারবে না। বাট বাংলাদেশে করে। যে সরকার থাকে ওই সরকারের ছাত্র সংগঠনরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালায়। স্টুডেন্টরা ইচ্ছায় অনিচ্ছায় সবাই ওই সংগঠন ওই ছাত্র সংগঠন করতে হয়। হ্যাঁ, তাহলে এই বিলং ভার্বটা অর্থ হলো কোনো কিছু কারো অধীনে থাকা। বিলং ভার্বটার সাথে প্রিপোজিশন টু থাকে। কি থাকে ভাইয়া? টু থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হলো বিলং ভার্বটাকে কখনোই তুমি প্যাসিভ সেন্টেন্সে লিখতে পারবা না। বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছিল দিস হাউস বিলংড টু অ্যান ওল্ড লেডি। বাকিটা কি আসছে বিশেষ পরীক্ষায় ভাইয়া? দি হাউস, হ্যাঁ, the house belonged to an old lady। মানে এই বাড়িটা একজন ওল্ড লেডির মালিকানায়, মানে একজন ওল্ড লেডি এই বাড়িটার মালিক। ওকে, তার মানে পয়েন্ট অফ ভিউ হলো খেয়াল করো, কম্বিল্ডের পর টু হয়, এটাও কাজে লাগবে। বিলং এর পর টু হয়। বিলং ভার্বের অর্থ হলো কোনো কিছু কারো অধীনে থাকা। বিলং ভার্বটাকে কখনো প্যাসিভ সেন্টেন্সে লেখা যায় না। অ্যাসোসিয়েশন বানানটাও পরে রাখতে পারো, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। তারপর দ্য ক্রিমিয়ান ওয়ার ওয়াজ স্টার্টেড ইন। এখন বলো স্যার এই জিনিস কি সাধারণ জ্ঞান নাকি? ভাই টেক্সট বুকের ভিতরে যত সাধারণ জ্ঞান টাইপের কিছু পত্র আছে এগুলো সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন আসতে পারে এবং আসছে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, দ্য ক্রিমিয়ান ওয়ার ওয়াজ স্টার্টেড ইন 1854। ওকে, এটা সাধারণ জ্ঞান আকারে তোমরা পেরে যাও, নিশ্চয়ই পারার কথা। দেন দ্য আর্লি পোয়েট্রি অফ W.B. Yeats showed a yearning for। এই পয়েন্টে ভাইয়া বলতে চেয়েছিলাম, বিশেষ পরীক্ষা অনেকবার এই W.B. Yeats দিয়ে প্রশ্ন আসছে। এই W.B. Yeats যদি কোনো কবির নাম শর্ট ফর্মে থাকে তার পুরো নামটা জেনে যাবা, ফুল ফর্মটা জানবা। উইলিয়াম বাটলার ইয়ার্স, হ্যাঁ, উনি আইরিশ। বিশেষ পরীক্ষার প্রশ্ন। তাহলে দ্য আর্লি পোয়েট্রি অফ W.B. Yeats showed a yearning for। এই ইয়ার্নিং ফর মানে খুব আগ্রহ দেখায়। ইয়ার্নের পর প্রিপোজিশন ফর হয়। এখন এই W.B. Yeats এর শুরুর দিকের কবিতাগুলো বা ওনার যে লিখনী ছিল এটা কিসের প্রতি টান ছিল? উনি কি নিয়ে বেশি কাজ করেছেন? পিস অ্যান্ড কনফ্লিক্ট, লাভ এন্ড পিস, লাভ এন্ড উইমেন, পিস অ্যান্ড রেপুটেশন। উত্তর হবে ভাইয়া লাভ এন্ড পিস। তাহলে দ্য আর্লি পোয়েট্রি শব্দটা নিশ্চয়ই তোমরা জানো, এটা নাউন, অফ W.B. Yeats মানে উইলিয়াম বাটলার ইয়ার্স, showed a yearning for love and peace। ইয়ার্ন ফর কোনো কিছু কেউ মন থেকে চায়, আবেগ দিয়ে যায় এটা। তারপর নয় করো দ্য ওয়ার্ড এটিকেট। এটিকেট বানানটা খুব ইম্পর্টেন্ট, দেখো ভাইয়া, ETIATQUETTE, এটিকেট। এটিকেট ইজ এ ড্যাশ ওয়ার্ড। এটিকেট শব্দটা কেমন ওয়ার্ড? মানে কেমন বলতে এটার উৎপত্তি, অরিজিন কি? ল্যাটিন, ফ্রেঞ্চ, কোরিয়ান নাকি আমেরিকান? উত্তর হবে নিশ্চয় ফ্রেঞ্চ। দ্য ওয়ার্ড এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। তারপর হু রোড দ্য পোয়েম স্কুল বয়। নিশ্চয় তোমরা পারা উচিত। আমরা স্কুল বয় একটা প্রশ্ন করে এসেছি। আমি ইচ্ছে করেই তখন মানে স্কুল বয় কবিতাটা কে লিখেছে ওনার নাম বলতে চাইও বলি নাই। হ্যাঁ, বলো কে? দুই ওয়ার্ডের উইলিয়াম আছে। হু রোড, কে লিখেছেন দ্য পোয়েম দ্য স্কুল বয়। স্কুল বয় কবিতাটা কে লিখেছিলেন? উইলিয়াম শেক্সপিয়র বানানটা খেয়াল করে ভাইয়া। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ওই যে চারুকলা আছে না, চারুকলা ইউনিট, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, সেখানে এসেছিল স্পেলিং আকারে। জন কিটস, রোমান্টিক পোয়েট। হ্যাঁ, এস.টি. কলেরেজ, স্যামুয়েল টেইলর কলেরেজ। উইলিয়াম ব্লেক, কে লিখেছেন? উত্তর হবে নিশ্চয় ভাইয়া হু রোড দ্য পোয়েম দ্য স্কুল বয়, উইলিয়াম ব্লেক। এই দ্য স্কুল বয় কবিতা লিখেছেন উইলিয়াম ব্লেক। তো এটা খুব ইজি কোয়েশ্চেন এবং ভাইব না স্যার এত সহজ প্রশ্ন আসবে। ভাই আমি ট্রাস্ট মি, যে প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব পরীক্ষা আসতে পারে, আসছে, আসার মতো অবশ্যই। পরীক্ষার আগে সবকিছু সহজ মনে হয়, যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষা হলে দেখবা এই জিনিসপত্র তোমার কাছে সহজ মনে হবে। প্র্যাকটিস কম করবা, দেখবা অনেক পারা জিনিস তুমি ভুল করবা। সবার জন্য শুভকামনা। কয়টা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে জানাবা। আর ফিগার অফ স্পিচের ক্লাসটা অবশ্যই দেখে ফেলবা যদি কেউ আগে দেখে না থাকো। আমাকে দোয়া রাখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।